স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এই দেশের সাধারণ মানুষের আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের বিষয় ক্রিকেটে অনিয়ম, ভিলেনকে। আমাদের সঙ্গে আছেন কাজী মোহাম্মদ ইউসা মিশু, সভাপতি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। তার কাছে আমি একটা কথা জানতে চাই, পাতানো ম্যাচে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে ভিলেন হচ্ছে আম্পায়ার অথবা ম্যাচ রেফারি, কিন্তু এমনও তো আমরা জানি যে অসহায় ম্যাচ রেফারি সাংবাদিকের হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বলেছেন এই কাজ ছাড়া আর কোনো রোজগার নাই। ওদের পক্ষে সিদ্ধান্ত না দিলে, ওদের পক্ষে মানে যে সুবিধাপ্রাপ্ত যে দল তাদের পক্ষে সিদ্ধান্ত, বিশেষ সুবিধাপ্রাপ্ত দল তাদের পক্ষে সিদ্ধান্ত না দিলে ম্যাচ পাবো না, খাবো কি? প্লিজ আপনি কিছু লেখেন না। ম্যাচ রেফারিকে এমন অসহায় অবস্থায় ফেলে এরা কারা? আপনি প্রশ্নটা আরেকবার করেন। অনেক বড় প্রশ্ন, আমি তারপরেও আরেকবার বলি। আমি যেটা বলতে চাচ্ছি, যখন একটা ম্যাচ পাতানো হয় বা আপাত দৃষ্টিতে কেন প্রমাণ সহ বোঝা যায় যে এটা একটা পাতানো ম্যাচ, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় মূল ভিলেনটা হচ্ছে ম্যাচের আম্পায়ার অথবা রেফারি। কিন্তু আমরা সাংবাদিকরা এমন কান্নার কথাও জানি ম্যাচ রেফারির। সে কান্না জড়িত কণ্ঠে রিপোর্টারের হাত ধরে বলেছে, ভাই আপনি কিছু লিখেন না, আপনি যদি লেখেন সত্যি কথাটা তাহলে আমি পরের ম্যাচ আর পাবো না। আমি একটা কাজই জানি, এই কাজ করেই আমি আসলে আমার রোজগার, এটাই আমার রোজগার, আপনি আমার রুটি রুজিতে আঘাত হেনেন না। এই যে ম্যাচ রেফারি বা আম্পায়ারদের এই যে অসহায়ত্ব, তাদেরকে এই অসহায় অবস্থায় ফেলে কারা? নিশ্চয়ই যারা পাতানো ম্যাচ খেলে অথবা যারা এই অঙ্গনে যথেষ্ট শক্তিশালী এবং ক্ষমতাশালী, তারা এই অবস্থায় ফেলে। তারা কারা? তারা কতটা শক্তিশালী? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের তারকারা সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশের সবচেয়ে ধনী বোর্ড হচ্ছে বিসিবি। তাহলে এই তারা কারা? আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন, আপনি জানেন না বিষয়টা কি মেনে নেব? না, আমি জানবো না কেন? আমি জানি। আমি নিজে ক্রিকেট বোর্ডের ট্রেজারার ছিলাম, আমি বহুদিন ক্রিকেট বোর্ডে ছিলাম, আমি ফুটবল ফেডারেশনে ছিলাম, ডাম্পার জেনারেল সেক্রেটারি ছিলাম, ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি জানি যে কারা কারা শক্তিশালী। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন স্তর, প্রথম থেকে একদম মাথা থেকে শুরু হয়। নিশ্চয়ই মাথায় বলতে আমি নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বোঝাচ্ছি। এখানে নিশ্চয়ই কেউ না কোনো না কোনো কলকাঠি আছে। আপনাকে আমি জানিয়ে রাখছি যে অনেকের ভুল ধারণা যে আমরা যা বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশন, আমরা একটা বলতে পারেন একটা আম্পায়ার স্কোরারদের একটা ক্লাবের মতো। আমরা কিন্তু কোনো অ্যালটমেন্ট করি না, আগে করতাম একসময় করতে। আমরা কোনো এটা করে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স বোর্ড। এটা হলো ক্রিকেট বোর্ডের একটা স্ট্যান্ডিং কমিটি এবং তারাই অ্যালটমেন্ট করে। সেখান থেকে অ্যালটমেন্ট যায় লিগ কমিটি অথবা টুর্নামেন্ট কমিটি যারা চালাচ্ছে তাদের কাছে, এবং তারপরে সেই হিসাবে আম্পায়ার অ্যালটমেন্ট হয়। এবং আমরা জানি অ্যাজ এ মানে প্রেসিডেন্ট হিসাবে বা অন্য কিছু হিসাবে আমরা জানি যে কাকে কখন বাসা হচ্ছে, কখন দেওয়া হচ্ছে। আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়। তাহলে আপনারা কি এক ধরনের মানে আপনারাও সংগঠন হিসেবে কি এক ধরনের অসহায় অবস্থায় আছেন? আমরা তো অসহায় অবস্থায় আছি। জি, আপনারা অসহায় অবস্থায় আছেন, সেটা আপনার কথায় এক ধরনের অসহায়ত্ব এবং হতাশা ফুটে উঠেছে। আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন খন্দকার জামেল উদ্দিন, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
খন্দকার জামিল উদ্দিন, আপনার কাছে আমি জানতে চাই, বিসিবি বাংলাদেশের ক্রীড়া জগতের সবচেয়ে ধনী বোর্ড, আয়ের দিক থেকে ক্রিকেট বিশ্বেরও মানে ধনী বোর্ডের একটি। এটাই কি রুট কজ কিনা? রুট কজ শব্দটা বিসিবি প্রেসিডেন্ট বেশ দুই একদিন ধরে বলছেন যে তিনি এইসব অনিয়মের রুট কজটা কি সেটা খুঁজে বের করতে বলেছেন যে তদন্ত কমিটি হয়েছে তাদেরকে। এই রুট কজটা আসলে কি? কেননা বলা হয় যে অর্থই নাকি সকল অনর্থের মূল। তাহলে ক্রিকেট যে ধনী বোর্ড, এটাই কি সকল অনর্থের মূল কিনা? বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনের চেয়ে কিন্তু রাজনীতি খুব একটা কম হয় না। ঘরোয়া ক্রিকেটে পাতানো ম্যাচের আর পক্ষপাতমূলক যে আম্পায়ারিং, সেটার মূলে তো ওই যে কাউন্সিলরশিপ, কাউন্সিলররা ভোট দিবে ডিরেক্টরদের আর ডিরেক্টররা প্রেসিডেন্টকে। এছাড়া আর কি রুট কজ থাকতে পারে? এটাই কি রুট কজ না? আসলে এই বিতর্কটা শুরু হয়েছে তো সাকিবের সেই অসাধারণ থেকে মাঠে। এটা আসলে এটা একটা ঘটনা দিয়ে বিচার করলে কিন্তু হবে না। এটা এটা অনেক বছর ধরে কিন্তু এই ধরনের আম্পায়ারিং নিয়ে এই ধরনের বিষয় কিন্তু পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, যে আপনাদের মতো চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে, বাট কখনো এটা নিয়ে কিন্তু কাজ করা হয়নি। আজকে এই বিষয়টা এত আলোচিত হচ্ছে বিকজ সাকিবের মতন একজন দেশ সেরা অলরাউন্ডার, বিশ্ব সেরা অলরাউন্ডার, সেই কাজটা করেছে বলেই বিষয়টা এখন সবার সামনে এসেছে। এই জিনিসটা কিন্তু এমন না যে নতুন, যে সাকিবের এই যে প্রতিবাদ বা এই অসদাচরণ, এটা যে আম্পায়ারিং নিয়ে যে এই অসন্তুষ্টি, এটা কিন্তু নতুন না। এটা অনেকদিন থেকেই চলে আসছে এবং খুব বেশিভাবে এটা কিন্তু লিগ শুরু হলেই এই জিনিসগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনি যে কাজগুলো বললেন, কথাগুলো বললেন, সেগুলো সবগুলোই জড়িত। সেটা হচ্ছে যে বিসিবির নির্বাচন বলেন, কাউন্সিলরশিপ বলেন, অর্থ বলেন, সবকিছু এটার সঙ্গে জড়িত আছে। এখন রুট কজ কিন্তু বের করতে হলে টাইম দেওয়া হয়েছে 3 দিন বা 4 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই 3 দিনে কিন্তু এই রুট কজ বের করা আসলে একেবারেই কি আসল ব্যাপারটা সেটা কিন্তু বের করা সম্ভব না। তবে খালি চোখে আমরা যেটা দেখি যে রুট কজটা হচ্ছে দীর্ঘদিন থেকে আম্পায়ার নিয়ে অসন্তুষ্টি আছে। বিভিন্ন সময় আম্পায়াররা হতাশা প্রকাশ করে বলেছেন আমাদের কিছু করার নেই, উপর থেকে যে নির্দেশ আছে সেই অনুযায়ী করতে হয়, তা না হলে আমরা হয়তো পরের ম্যাচ পাবো না, আমরা কি খেয়ে থাকবো। আপনাদের প্রতিবেদনও কিন্তু আমরা সেটা একটু আগেও দেখেছি। তো আমি যেটা বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু বিসিবি প্রেসিডেন্ট, আমি জানি উনি খুবই একজন বিচক্ষণ ব্যক্তি। উনি যদি এটা শক্ত হাতে হ্যান্ডেল করেন, যেটা উনি বলেছেন যে হ্যাঁ এখন আমি এই বিষয়টা দেখবো, উনি যদি এটা শক্ত হাতে হ্যান্ডেল করেন তাহলেই শুধুমাত্র এর থেকে বেরিয়ে আসা সম্ভব। কারণ আপনি জানেন পৃথিবীতে প্রেসিডেন্ট আন্ডারের প্রেসিডেন্ট কিন্তু মূল ভূমিকা পালন করে। প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্ত সবাই কিন্তু মেনে নেয়। সুতরাং বিসিবি প্রেসিডেন্ট যদি এখন সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, কয়েকটা সমাধান আছে। 1 নম্বর হচ্ছে প্রিমিয়ার লিগকে নিয়ে তো বেশি আসলে আলোচনা হয়, কারণ প্রিমিয়ার লিগে দেশ ছাড়া ক্রিকেটাররা খেলেন, জাতীয় দলের ক্রিকেটাররা খেলেন এবং বড় বড় ক্লাবগুলি অংশ নেয়। এই প্রিমিয়ার লিগে আমাদের বিসিবির কাছে তো এখন অর্থের অভাব নাই। এই প্রিমিয়ার লিগের ম্যাচগুলো যদি আমরা কোনো ব্রডকাস্টিং এজেন্সির সাথে চুক্তি করে কোনো চ্যানেলে দেখানোর ব্যবস্থা করি, সেখানে যদি রিভিউ নেওয়ার সিস্টেম থাকে, অর্থাৎ ওয়ানডে T20-তে যে নিয়ম কানুনগুলো ইন্টারন্যাশনালি কাজ করে, সেই নিয়ম কানুনগুলো যদি আমরা এই লিগেও ইন্ট্রোডিউস করতে পারি, কোন একটা চ্যানেলে খেলা দেখানোর ব্যবস্থা করতে পারি, যেটা খুবই সম্ভব এখন বর্তমান বিসিবির জন্য, তাহলে কিন্তু এই জিনিসটা অনেকাংশে কমে আসবে। যে আম্পায়ার আউট দিল না, আমি রিভিউ নিলে আমি যদি মনে করি যে আমি এটা কনফার্ম এলবিডব্লিউ, আমি কিন্তু রিভিউতে আমার সিদ্ধান্ত পেয়ে যাবো, তখন আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিল আমার দলের উপর সেটা এফেক্ট করবে না। এইভাবে কিন্তু একটা দুটো করে স্টেপ নিয়ে আম্পায়ার কমিটির সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে জানতে হবে তাদের সমস্যাগুলো কোথায়, তারা কেন এরকম ভাবে আম্পায়ারিং ডিসিশন দিচ্ছে। এইভাবে যদি আমরা ডিসিশন দিতে থাকি তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি এলিট প্যানেলে কিন্তু আমাদের কোনো আম্পায়ার জায়গা করে নিতে পারবে না। এটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। এত বছর 21 বছর আমরা টেস্ট ক্রিকেট খেলছি, এখন পর্যন্ত একজন আম্পায়ার আমাদের এলিট প্যানেলে জায়গা করে নিতে পারলো না। এটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। এত বছর 21 বছর আমরা টেস্ট ক্রিকেট খেলছি, এখন পর্যন্ত একজন আম্পায়ার আমাদের এলিট প্যানেলে জায়গা করে নিতে পারলো না। এটাও কিন্তু আমাদের একটা ব্যর্থতা। সুতরাং এই জিনিসগুলি খুঁটিয়ে দেখতে হবে, ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে, ক্লাব যারা বড় বড় ক্লাবগুলো আছে তাদেরকে ডেকে কথা বলতে হবে, আম্পায়ার কমিটির সঙ্গে কথা বলতে হবে। আর যেটা বললাম, সবচেয়ে যে বিতর্কটা হয় প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে, সেই প্রিমিয়ার লিগের খেলাগুলো যদি আমরা কোনো চ্যানেলে দেখাতে পারি
এবং রিভিউ সিস্টেম এবং সেই থার্ড আম্পায়ার সিস্টেম, সেগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, আমার মনে হয় যে খুব সহজেই এর থেকে বেরিয়ে আসা সম্ভব। এই কাজগুলো বিসিবি যদি করেন, আমি মাননীয় বোর্ড সভাপতির দৃষ্টি আকর্ষণ করবো। উনি চাইলেই এই জিনিসগুলো করতে পারেন, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থের এখন কোনো এই জিনিসগুলো করতে পারেন, সেই ক্ষমতা ওনার আছে, সেটা আমরাও বিশ্বাস করি, কিন্তু কেন এখনো হচ্ছে না সেটাই আসলে একটা রহস্য। আমাদের সঙ্গে আছেন রিয়াজ আহমেদ বাবু, কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার কাছ থেকে আমি জানতে চাই, রিয়াজ আহমেদ বাবুকে কি আমরা পেয়েছি? না, তাকে আমরা পাইনি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাব আশা করছি। আমি বরং মোহাম্মদ ইসামের কাছে যাই, তিনি বাংলাদেশ প্রতিনিধি, ESPN ক্রিকইনফো। মোহাম্মদ ইসাম, একের পর এক বাজে আম্পায়ারিংয়ের ঘটনা এবং ভুক্তভোগী ক্লাবগুলো লিখিত অভিযোগের পরও বিসিবি কোনো আম্পায়ারের বিরুদ্ধে তদন্ত করেছে বা কাউকে শাস্তি দিয়েছে, এমন নজির কি আপনার খোঁজে আছে? আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বিশেষ করে ক্রিকেট নিয়ে কাজ করছেন। বাজে আম্পায়ারিং নিয়ে খুব শোরগোল হলে বিসিবি সভাপতি আশ্বাস দেন যে সব ঠিক হয়ে যাবে, সব যে কবে ঠিক হবে সে কথা কি আসলেই কেউ জানে? হ্যাঁ, আমি একটু আমার পিসিআরকে বলবো, কেউই আমার প্রশ্ন একেবারে শুনতে পাচ্ছে না, একটু দেখবেন কি, কেন প্রতিটা প্রশ্ন দুইবার করে বলতে হলে আসলে অনুষ্ঠানের সময় কমে যায়। মোহাম্মদ ইসাম, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে একের পর এক বাজে আম্পায়ারিংয়ের ঘটনা এবং ভুক্তভোগী ক্লাবগুলো লিখিত অভিযোগের পরেও আসলে কাউকে শাস্তি দিয়েছে বা কারো কোনো কি বলবো কঠিন শাস্তি হয়েছে, এমন কোনো নজির কি আপনার খোঁজে আছে কিনা? বাজে আম্পায়ারিং নিয়ে যখন খুব শোরগোল হয় তখন বিসিবি সভাপতি আশ্বাস দেন যে সব ঠিক হয়ে যাবে, সেটা গেল বছরে দেখেছি, তার আগেও এই ধরনের ঘটনা যখন ঘটেছে তিনি এই রকম আশ্বাস দিয়েছেন, কিন্তু এই যে সব যে কবে ঠিক হবে সেই কবের ঠিকানা কি কেউ জানে কিনা? ইসাম, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? না, ইসাম আমাকে শুনতে পাননি। আমি খন্দকার জামিলের কাছে আবারও যেতে চাই এবং খন্দকার জামিল উদ্দিনের কাছে আমি জানতে চাই যে সাকিব আল হাসান যে মেজাজে হারালেন, মানে মেজাজ যে হারালেন সেটা একদমই অক্রিকেটীয়, সেজন্য তিনি সাজাও পেয়েছেন, কিন্তু এই মেজাজ হারানোর পেছনে কী ধরনের মনস্তত্ত্ব থাকতে পারে? মানে এটি কি শুধুই ব্যক্তিগত? মানে ঘরোয়া ক্রিকেটের অনিয়মের খবর তো বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে, ম্যাচ ছেড়ে দিতে হবে, এর প্রতিবাদে কিন্তু ঢাকার দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচে 4 বলে 92 রান দেওয়ার ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি, সেটা 2017 সালের ঘটনা। এটা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করে সেই বোলার সুজন মাহমুদকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি, তার দল লালমাটিয়া ক্লাব আজীবন নিষিদ্ধ হয়, কিন্তু যেই অন্যায়ের প্রতিবাদে তিনি এটা করেছেন তারা কি সাজা পেয়েছে? না, আসলে বিসিবি আম্পায়ারের সাজাগুলো কিন্তু কখনো এগুলি আম্পায়ার্স কমিটি থেকে নির্ধারিত হয় এবং এটা কিন্তু কখনো সামনে আসে না। যে ইন্টারন্যাশনালি এটা নিয়ম আছে যে তাদেরকে হয়তো ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ম্যাচ থেকে অফ করে দেওয়া হয়, হ্যাঁ, বাট এটা কিন্তু একেবারে মানে নিউজ হয় না যে এই অপরাধের জন্য এই আম্পায়ারকে এতদিন সাসপেন্ড করা হলো বা এত কিছু করা হলো, এটা কিন্তু কখনো প্রকাশ্যে আসে না। এটাই আসলে নিয়ম যেটা আম্পায়ারিং কমিটি করে, যে কোনো আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সে আম্পায়ারকে হয়তো 3টা 4টা 5টা ম্যাচ তাকে ম্যাচ দেবে না, সে কোনো ম্যাচ পাবে না, অথবা একটা পুরো সিজন তাকে যদি গুরুতর অপরাধ হয়। এখন দেখতে হবে যে অপরাধটা কোন পর্যায়ে, এটারও কিন্তু কতগুলো লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এখন যেই লেভেলের অপরাধ হবে সেই অনুযায়ী শাস্তি হবে, সেই অনুযায়ী ম্যাচের সংখ্যা কমবে বাড়বে। এখন যদি লেভেল 1 অফেন্স হয় তাহলে একটা ম্যাচ হয়তো সাসপেন্ড করা যেতে পারে, লেভেল 2 হলে 2টো ম্যাচ, লেভেল 3-4 হলে 4-5টা ম্যাচ, এমনকি পুরো সিজনের জন্য ব্যান করা যেতে পারে। সেই সঙ্গে আর্থিক জরিমানা ন্যূনতম 25,000 টাকা এবং তার উপরে, এরকম কিছু নিয়ম কানুন আছে। এবং এই আম্পায়ারদেরকে সাজা দেওয়ার ব্যাপারটা আম্পায়ার যে কমিটি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তারাই এটা নির্ধারণ করে এবং এটা সাধারণত পত্র পত্রিকায় নিউজ হিসাবে আসে না। তারপরেও আমরা দেখেছি যে একটা ম্যাচের গত সিজনের আগের সিজনে সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে একটি ম্যাচকে কেন্দ্র করে 2জন আম্পায়ারকে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা তাদেরকে দেওয়া হয়েছিল। বাট এখানে এটা কিন্তু সমস্যার সমাধান না, আসলে সমস্যার সমাধান নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। কেন এগুলি হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু কম বেশি সবাই জানি, যারা ক্রিকেট নিয়ে থাকেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন যে এই
জিনিসগুলো কি কারণে হচ্ছে, এই রুট কজগুলি যদি বন্ধ করা যায়, যেমন প্রযুক্তির আশ্রয় নেওয়ার কথা আমি একটু আগেই বলেছি, সেটা যদি করা যায় তাহলে একেবারে প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেট লিগটা একেবারে ঝঞ্ঝাট মুক্ত ভাবে আমরা করতে পারবো। এরপরে মাঠে তো ক্যামেরা আছে, মাঠে তো ক্যামেরা আছে, সেই ক্যামেরায় সবকিছুই দেখা যায়, সেই ক্যামেরা থেকেই তো সন্দেহের উদ্রেকগুলো হয়েছে। প্রযুক্তি যে ব্যবহার হচ্ছে না তা তো না। একসময় বলা হচ্ছিল মাঠে ক্যামেরা নেই, মাঠে ক্যামেরা লাগানো হবে, তখন এই ধরনের পাতানো ম্যাচ বা এই ধরনের যেসব অভিযোগ সেগুলো কমে আসবে। কিন্তু মাঠে ক্যামেরা লাগানোর পরেও তো আসলে সচক্ষে দেখার পর, সবাই দেখার পর, সেটা প্রমাণিত হওয়ার পরেও তো দেখছি না এইসব পাতানো ম্যাচের পেছনে যারা তাদের কোনো শাস্তি হচ্ছে না। আপনি জিনিসটা ধরতে পারেন নাই। আমি যেটা বলতে চেয়েছি, ক্যামেরা থাকলে হবে না, মাঠে খেলাটা কোনো চ্যানেলে দেখাতে হবে। দেখাতে হলে তখন সেখানে যে ইন্টারন্যাশনালি যে নিয়মগুলি আছে, যে দুটো করে ওয়ানডেতে, টি-20-তে দুটো করে রিভিউ দিতে পারে, যে টিমের কোনো সিদ্ধান্ত যদি আম্পায়ার সিদ্ধান্ত মনোভূত না হলে টিম রিভিউ নিতে পারে, যে টিমটা আবেদন করেছে সেই রিভিউ নিতে পারে। সেক্ষেত্রে যদি টিভি চ্যানেলে খেলা দেখানো হয় তখন কিন্তু টিভিতে সবাই দেখবে, এটা থার্ড আম্পায়ারকে রেফার করা হবে, থার্ড আম্পায়ার মাইক্রোফোনে কথা বলবেন, উনি সব দেখবেন যে কোন জায়গায় কি হচ্ছে, দেখে উনি সিদ্ধান্ত দিবেন যে হ্যাঁ উইকেটটা যদি দেখা যায় যে প্রযুক্তিতে উইকেটটা বলটা উইকেটে লাগছে। খন্দকার জামিল উদ্দিন, আপনার এই কথার সঙ্গে মোহাম্মদ ইসাম একমত কিনা একটু জানতে চাই। খন্দকার জামিল উদ্দিন, আপনার এই প্রস্তাব মানে প্রযুক্তির ব্যবহার, মানে টেলিভিশনে এই ধরনের ঘরোয়া ক্রিকেট দেখালে আপনি মনে করছেন যে এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো আসলে কমে যাবে। মোহাম্মদ ইসাম, আপনি নিশ্চয়ই খন্দকার জামিল উদ্দিনের কথা শুনছিলেন। তিনি মনে করেন যে এইসব খেলা যদি টেলিভিশনে দেখানো হয় সরাসরি এবং প্রিভিউ করা যায়, তাহলে হয়তো এই ধরনের কি বলবো, যে অনিয়মের কথা উঠছে, যেই অনিয়মের ক্ষোভ ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছেন প্রকাশ্যে বা বিভিন্ন কি বলবো, তারা খেলার মাঠেও এই ধরনের প্রতিবাদ করেছেন এই ধরনের অনিয়মের বিরুদ্ধে, সেই অনিয়মগুলো কমে আসবে। সত্যিই কি তাই? টেলিভিশনে খেলা দেখালে এইসব সব অনিয়ম কমে যাবে? হ্যাঁ, কিছুটা তো ধরেন খেলাটা টিভিতে খুব ভালো ডিসপ্লে থাকে, আম্পায়ারিং হেল্প করে, সেটা তো একটা হেল্প হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে সবার ইন্টেনশনটা জানা আসলে বিষয়টা হচ্ছে যে এই যে ঢাকা লিগ টেবল, ঢাকা লিগে যে যতগুলো স্তর আছে প্রতিটারই কানেকশন হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা এই জায়গাটাই, এবং এটা সমস্যা হয়ে গেছে গত 7-8 বছর যখন এভাবে করে খেলাগুলো যখন হচ্ছে সব লেভেলেই। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটা চেঞ্জ আসা দরকার। আমার মনে হয় না যে যতই প্রকাশ্যে করুক, যেমন এখন ঢাকা প্রিমিয়ার লিগ তো পিচ ভিশন নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, দেখা যায় একটা ক্যামেরা দিয়ে, খুব একটা ডিফারেন্স আসছে না ফ্র্যাঙ্কলি। আম্পায়ারিং এর লেভেলও অত ভালো না, মানে এখানে অনেকগুলো সময় একদম টপরাও পায় না, সুযোগ পায় না। এবং আরেকটা যেটা আমি প্রথমে বললাম যে আসলে সবই টেকনোলজি দিয়ে, মানুষের ইনভেনশনটা ঠিক থাকে তাহলে মনে হয় টেকনোলজি কিছু লাগে না। 2013 আগে তো এতটা টেকনোলজি দরকার ছিল না। আমার ছোটবেলায় যেটা মনে আছে যে বড় আমরা অনেক উত্তেজিত খেলাগুলো দেখতাম, খুব মজা লাগতো। কিন্তু যতই এখন টেকনোলজি আনুক, সবকিছুকেই ফাঁকি দেওয়া সম্ভব। যদি সত্যি কোনো চেঞ্জ আনতে চায় তাহলে যেটা পয়েন্ট টেবিলের সাথে কাউন্সিলরশিপের যে কানেকশন, এবং সেই কাউন্সিলরশিপের সাথে বিসিবির পাওয়ারের মানে তারা সেই যে কানেকশন লক্ষ্য করে দেখবেন যে ঢাকার 12 জন মোহাম্মদ ইসাম সেই দিকে ইঙ্গিত করছেন, কাউন্সিলরশিপ এবং বিসিবির ডিরেক্টর এবং প্রেসিডেন্ট নির্বাচনের যে বিষয়টি, সেই বিষয়টিকে আপনিও ইঙ্গিত করছেন। আসবো আমি আপনার কাছে, আমি একটু রিয়াজ আহমেদ বাবুর কাছে যেতে চাই এবং তার কাছে আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি আমি আসলে আরেকবার করতে চাই যে আপনি তো ক্রীড়া সংগঠক, ক্রিকেট বোর্ডের একজন সম্মানিত কাউন্সিলরও বটে। ক্রিকেটকে ঘিরে এই যে নানা ধরনের অনিয়মের খবর আমরা পাই, এর সঙ্গে আসলে
বোর্ডের নির্বাচনের সংযোগ কেমন? আপনি শুনলেন মোহাম্মদ ইসামও এই ধরনের একটি ইঙ্গিতই দিলেন যে এটাই আসলে হয়তো বড় কারণ। ঢাকার ক্লাবগুলোকে কি আসলে বাড়তি তোয়াজ করে চলতে হয় বোর্ডের কর্তাদেরকে? ধন্যবাদ। আসলে আমি প্রথম থেকে জয়েন করতে না পারার জন্য দুঃখিত। আমাকে কোশ্চেনটা আরেকবার যদি একটু বলেন তাহলে আমি আমরা এই যে ক্রিকেটকে ঘিরে নানা ধরনের অনিয়মের খবর পাই, মানে এর সাথে বোর্ডের নির্বাচনের সংযোগ কিরকম? ঢাকার ক্লাবগুলো কে কি আসলে বাড়তি তোয়াজ করে চলতে হয় নাকি বোর্ড ডিরেক্টরদেরকে? ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তা যারা আছে তারা এই ক্লাবগুলোর সাথে জড়িত, তারাই কিন্তু ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসাবে হয়ে আসেন। তো তাদের অবশ্যই ইনফ্লুয়েন্স থাকে ঢাকার যে লিগে ইনফ্লুয়েন্স থাকার কারণে আপনাদের পক্ষপাতগুলো আম্পায়ারিংগুলো হয়। তো থার্ড ডিভিশন টিমগুলাতে লিগে সেখানে সবচেয়ে বেশি অনিয়ম হয়। সেই অনিয়মগুলো কিন্তু বহুবার প্লেয়াররাও প্রতিবাদ করেছে এবং আমরা কর্মকর্তারাও আপনার বিভিন্ন যে আম্পায়ারদের যে লিখতে হয় সেই জায়গাও আমরা কিন্তু অনেকবার লিখেছি। লেখার পরও কিন্তু সেটার কোনো শুরু সিসিডিএমও করেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও করেনি। শুধু ওনারা বলে যে কমপ্লেন দেওয়া হচ্ছে না, কিন্তু কমপ্লেন দেওয়ার পরও কোনো এক অদৃশ্য কারণে এই কমপ্লেনগুলো কিন্তু হয় ফেলে দেওয়া হয়, নাহলে এটার কোনো আপনার শুরু হয় না। তো এই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগে এই ধরনের অনিয়ম হয় এবং প্রথম বিভাগেও অনিয়ম হয়। আর প্রিমিয়ার ডিভিশন লিগে যেহেতু সুপার লিগে দুটো করে কাউন্সিলর, সেই কারণে এখন এই গত 6-7 বছর থেকে এই অনিয়মগুলো শুরু হয়েছে। নাহলে প্রিমিয়ার ডিভিশন লিগে কিন্তু আগে কোনো সময় এত ধরনের অনিয়ম ছিল না। তো এখন আপনি সব জায়গায় একটি মাত্র কাউন্সিলর একটা ভোট দিতে পারে, সেখানে শুধু একটাই আপনার অনিয়ম শুরু হয়েছে, সেটা হলো প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম 6টা টিমকে 2টো করে কাউন্সিলর। সেই জন্যই কিন্তু এই প্রিমিয়ার ডিভিশন লিগে আপনার এই অনিয়মটা শুরু হয়েছে। আগে কিন্তু প্রিমিয়ার ডিভিশন লিগে এই ধরনের অনিয়ম ছিল না। আর নিচের লেভেলের অনিয়ম তো বহুবার পত্রপত্রিকায়, আপনাদের এই টিভিতেও বহুবার বলা হয়েছে। এই আম্পায়ার্স কমিটি কিছু অসাধু আম্পায়ার যাদেরকে দিয়ে এই কর্মকাণ্ডগুলো করা হয় এবং এটা বোর্ডের কর্মকর্তারাই জড়িত এবং বোর্ডের কিছু ডিরেক্টরও এটার সাথে সরাসরি জড়িত। আপনার কথা শুনছিলাম রিয়াজ আহমেদ বাবু। আমি আরেকবার খন্দকার জামিল উদ্দিনের কাছে যেতে চাই এবং তার কাছ থেকে আমি জানতে চাই আপনি রিয়াজ আহমেদ বাবুর কথা শুনছিলেন। আপনার কাছে একটা প্রশ্ন খন্দকার জামিল উদ্দিন, আচ্ছা ধরেন আমার সন্তান যদি পরীক্ষা দেয়, মানে সেই পরীক্ষা হলে তো পরীক্ষক হিসেবে আমার ডিউটি থাকবে না, আমরা তো ছোটবেলা থেকে তাই জানি, তাই তো? তাহলে বিসিবির পরিচালক যদি ক্লাবের মালিক হন তাহলে খুব স্বাভাবিকভাবে সেই ক্লাব সুবিধা পাবে না? এ বিষয়ে কি আপনার কোনো দ্বিমত আছে? খন্দকার জামিল উদ্দিন। আমাকে শুনতে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। খন্দকার জামিল উদ্দিন, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে আমার সন্তান যদি পরীক্ষা দেয় সেই পরীক্ষা হলে নিশ্চয়ই পরীক্ষক হিসেবে আমার গার্ড দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বিসিবির পরিচালক যদি ক্লাবের মালিক হন খুব স্বাভাবিকভাবে সেই ক্লাব তো সুবিধা পাবেই, তাই তো? এর সঙ্গে কি দ্বিমত করার কোনো কারণ আছে কিনা? আমি আসলে আপনাদেরকে শুনতে পাচ্ছি না। খন্দকার জামিল উদ্দিন আমাকে শুনতে পাচ্ছে না। আমি মোহাম্মদ ইসামের কাছে বরঞ্চ যাই। মোহাম্মদ ইসাম, খন্দকার জামিল উদ্দিনের কাছে আমি যে প্রশ্নটি করেছি আপনি নিশ্চয়ই শুনেছেন, এই বিষয়ে আপনি যদি আপনার মন্তব্য বলতেন। আবারও স্বাগত, দেখছেন আমজনতা। আজকের বিষয় ক্রিকেটে অনিয়ম, ভিলেনকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিসিবি। বিরতির আগে খন্দকার জামিল উদ্দিনকে আমি একটি প্রশ্ন করেছিলাম, আশা করি এই প্রশ্নটির উত্তর রফিকুল ইসলাম বাবু আপনার কাছ থেকে পাবো। আমি একটা খুব কমন সেন্সের কথা বলেছিলাম যে আমার সন্তান যদি পরীক্ষা হলে থাকে আমি সেই পরীক্ষা হলে পরীক্ষক হিসেবে থাকতে পারবো না, এটা কমন সেন্স। তাহলে বিসিবির পরিচালক যদি ক্লাবের মালিক হন
খুব স্বাভাবিকভাবে সেই ক্লাব সুবিধা পাবে ঘরোয়া লিগে, মানে পাবেই তো, এটা নিয়ে কি দ্বিমত করার কোনো কারণ আছে কিনা? আসলে ধন্যবাদ। আসলে বিসিবির পরিচালকরা ক্লাবের অফিসিয়াল হবে, এটা স্বাভাবিক, কিন্তু ক্লাবের অনেক সময় কোচেস বা খেলোয়াড় হিসাবে বা কোচ হিসাবে দায়িত্ব নেওয়াটা এটা সমীচীন নয়, আমরা মনে করি আর কি, এটা আমার মতামত। কারণ একজন বিসিবির পরিচালক যদি একটি ক্লাবের কোচ থাকে, সেই ক্ষেত্রে আম্পায়াররা বা অন্যান্যরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে, এটা কিন্তু স্বাভাবিক, এটা অতি ন্যাচারাল। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সে ক্লাবের অফিসিয়াল হিসাবে থাকাটা ঠিক আছে, এটা তো থাকবে, ক্লাবের অফিসিয়াল না হলে তো আর আমরা ক্রিকেট বোর্ডে আসতে পারতাম না, সংগঠক হিসেবে না থাকলে আসতে পারতাম না। কিন্তু যখন কোচ হব বা খেলোয়াড় হব, তখন কিন্তু আমার বাড়তি সুবিধাটুকু বা অন্যান্য ক্ষেত্রে আম্পায়াররা বা অফিসিয়ালরা অন্য সিসিডিএম বা যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, সঠিক সিদ্ধান্ত, সেটা নিতে অনেক সময় দ্বিধাবোধ করে। সেটা আমরা কিন্তু অতীতেও দেখেছি, এখনো দেখছি। সুতরাং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বিসিবিতে যারা পরিচালক আছে, তাদের ক্ষেত্রে কিছু নীতিমালা নির্ধারণ করা উচিত, এবং সেক্ষেত্রে আমার মনে হয় তাদের যে কতটুকু তারা ক্লাবের সাথে ইনভলভ হতে পারবে, কতটুকু তারা কোচ বা খেলোয়াড় হিসেবে থাকতে পারবে কিনা, সেগুলির ব্যাপারে কিন্তু আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। এটা এখন সময়ের দাবি আসলে, কারণ আমরা একটার পর একটি দুর্ঘটনা দেখছি। কারণ যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের দেশে ক্রিকেটই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের দেশে ক্রিকেট যাতে ক্ষতি না হয়, সেই দিকে আমাদের এখন সবার নজর রাখতে হবে। কারণ দেশের ক্রিকেট ক্ষতি হলে তো শুধু কয়েকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, সারা দেশের 16 কোটি 17 কোটি মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ ক্রিকেট নিয়ে এখন আমরা গর্ব করি, ক্রিকেটকে আমরা ভালোবাসি, ক্রিকেটার আমরা উন্নতি দেখতে চাই। সুতরাং এখানে যদি আরো কিছু ভালো ভালো সিদ্ধান্ত নিতে হয়, আরো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলি আমাদের ক্রিকেট বোর্ডের মাধ্যমে আসবে, এটাই আমরা আশা করি। জি, রিয়াজ আহমেদ বাবু, আমাকে একটু বলেন, এই যে ম্যাচ পাতানোর অভিযোগগুলো আসে, এগুলো আসলে কত ভাগ সত্য? মানে আপনি তো ঢাকা ক্লাবের সাথেও যুক্ত, আম্পায়ারদের কি ক্লাব কর্তারা প্রভাবিত করে কিনা? এখানে আসলে যেই ম্যাচ পাতানোর কথাগুলো আসছে এবং আম্পায়ারদের যে পক্ষপাতমূলক যে আচরণগুলা, এগুলো মোটামুটি শতভাগই সত্য। কারণ আমি দুটা উদাহরণ দিই। একটা খেলোয়াড় বছর দুয়েক আগে সে আম্পায়ারের পক্ষপাতিত্বের জন্য প্রতিবাদ করে 1 ওভারে 82 রান দিয়েছিল, তাকে 10 বছরের সাসপেন্ড করা হয়েছে। সেই প্রতিবাদে আম্পায়ারের কিন্তু কোনো কিছু হয়নি। এবং আমি যতটুকু জানি, সেই আম্পায়ারদের একটা অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্টটা মিশু ভাই যেহেতু আছে, উনিও ভালো মতো জানেন যে এই অ্যাসেসমেন্টগুলো কিন্তু সবসময় ক্যাপ্টেন্স রিপোর্টেও কিন্তু তারা দিয়েছে। সেই রিপোর্ট আজ পর্যন্ত কিন্তু কোনো কিছু হয়নি, উল্টো ওই খেলোয়াড়টাকে 10 বছরের সাসপেন্ড করে দিয়েছে। আমি যতটুকু জানি, এই ছেলেটা এখন রাস্তায় বার্গার বিক্রি করে। একটা খেলোয়াড়কে আপনি অঙ্কুরে বিনষ্ট করে দিলেন, সে পক্ষপাতমূলক আচরণের জন্য সে বিচার চাওয়া কি তার অপরাধ? এই অপরাধে ক্রিকেট বোর্ড তাকে সারা জীবনের জন্য তাকে একটা প্রতিভাবান খেলোয়াড়কে নষ্ট করে দিয়েছে। আবার সেরকম আম্পায়ারকেও পক্ষপাতমূলক যখন আচরণ করে, তখন ম্যাচ রেফারি একটা আম্পায়ার প্লেয়ারদেরকে বলে, বাবা আমরা যদি না করি তাহলে আমাদেরকে কিন্তু আর ম্যাচ দেওয়া হবে, অতএব আমাদের এটা ইনস্ট্রাকশন আমাদের করতে হবে। তো আম্পায়াররাও কিন্তু অনেক সময় বাধ্য হয়ে করে। এই জিনিসগুলা কিন্তু মুসলিমীয় কয়েকজন লোক কিন্তু এই জিনিসগুলা করছে। তো এদেরকে চিহ্নিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হয় এদেরকে একটা আর নইলে এদেরকে ক্রিকেট বোর্ড থেকে বের করে দেওয়া উচিত। তাহলে ক্রিকেটের আবার সেই সৌন্দর্য, আবার যেই আপনি এভাবে যদি লিগে ভালো প্লেয়াররা রান না করে, প্লেয়ার আসবে কোথেকে? পাইপলাইনে প্লেয়ার আসবে কোথেকে? পাইপলাইনে তো প্লেয়ার আসবে না, কারণ ভালো প্লেয়ার গুলো তো আপনার অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে লিগগুলোকে সুস্থভাবে পরিচালনা করতে হবে। আপনি ক্যামেরার কথা বলেন, ক্যামেরা তো শুধু দুইটা আপনার লাগিয়ে দিতেন। একমাত্র আপনার সাভার বিগ স্পিডে যদি আপনি 2টা ক্যামেরা লাগান, মাঝে মধ্যে ওখানে ইলেকট্রিসিটি থাকে না,
মুহূর্তে একটা ক্রুশিয়াল মুভমেন্টে কিন্তু আপনার ওই ফুটেজটা পাবেন না। শুধু ক্যামেরা দিয়ে তো আপনার হবে না, এখানে আপনার আম্পায়ারদের এবং কর্মকর্তা সবারই কিন্তু একটা সুস্থ মানসিকতা থাকতে হবে। সুস্থ মানসিকতা না থাকলে আপনি এই 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 পক্ষপাতগুলো থাকবেই, এটাকে চলতেই থাকবে। কাজী বন্ধ মোহাম্মদ, করতে পারবেন না। জি, কাজী মোহাম্মদ ইউসা মিশু, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার এর আগের কথাও এক ধরনের হতাশা আমি অনুভব করতে পেরেছি। বিসিবির আম্পায়ার্স কমিটির কার্যক্রম নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। এর আগে আম্পায়াররা আপনাদের অ্যাসোসিয়েশনের আওতায় ছিল। আম্পায়ার্স কমিটি কি আসলে জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে কিনা, নাকি আপনারা সনাতন পদ্ধতিতে এর চেয়ে ভালো করতে পারতেন? আমি সত্যি কথা বলি, নিজের সন্তানের থেকে মানুষ অন্য কাউকে ভালোবাসেন। এখন যদি আপনার যদি ক্রিকেটের থেকে যদি আম্পায়ার দেন, মোটামুটি আমি বলছি না সম্পূর্ণভাবে, মোটামুটি একটা চলনসই স্ট্যান্ডার্ডে আম্পায়ারদের, সাধারণ আম্পায়ারদের নিতে হয়। তাহলে সমস্ত দায় দায়িত্ব, যেহেতু আমরা কিন্তু একজন কাউন্সিলর হিসাবে কিন্তু আমরা বিসিবি সংযুক্ত, বিসিবির আমরা মেম্বার, নট এক্সিকিউটিভ বডি মেম্বার না পারি, কিন্তু আমরা মেম্বার। আমাদের কাছে দায়িত্ব দেওয়া আগে ছিল, এবং এই দায়িত্ব যদি আমাদের কাছে দেওয়া হয়, অ্যালটমেন্ট, ট্রেনিং সম্পূর্ণ যদি আমাদের দেওয়া হয়, তাহলে আমরা নিশ্চয়ই অনেক আকাঙ্ক্ষে আম্পায়ারের প্রবলেম সলভ করতে পারবো। তাহলে আপনি এই যে আম্পায়ার্স কমিটির কার্যক্রমে আসলে কি কি সমস্যা দেখেন? আম্পায়ার্স কমিটির আমরা যখন খেলাতাম, আমরা যখন আম্পায়ার অ্যালটমেন্ট করতাম, তখন কিন্তু দুই টিম কিন্তু আমাদের উপর অনেক সময় বিক্ষুব্ধ হতো। এখন কিন্তু দেখবেন মেনেই নিয়েছে, কারণ প্লেয়াররাও জানে যে আম্পায়ার এর হলো ইনোসেন্ট, এদের কিছু করার নাই, এরা পুতুল নাচছে, নাচাচ্ছে, এভাবে নাচতে হচ্ছে। এখন যখন আমার সন্তান আমার কাছে ফিরে আসবে, তখন আমি নিশ্চয়ই শাসন করব, এবং আমি তাকে ঘরে পিঠে টিকিট তৈরি করে নেব। আচ্ছা, এই যে আম্পায়ারদের মান এবং নীতি নিয়ে আপনি যেভাবে বলছেন ইউসা মিশু, আম্পায়ারদের মান ও নীতি নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং এটা মোটামুটি খোলামেলাই মনে হচ্ছে। তাহলে আমাদের আম্পায়াররা আন্তর্জাতিক পর্যায়ে আসলে কিভাবে যাবে? এই জন্যই কি আসলে মানসম্পন্ন আম্পায়ার উঠে আসছে না, মানে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারছে না আমাদের আম্পায়াররা? আপনাদের ধারণাই একটা জিনিস ভুল। আমরা যেরকম দেশবাসী যেরকম বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে চায়, ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পার্টিসিপেট করুক, টি20 খেলুক, চ্যাম্পিয়ন হোক, রানার্স আপ হোক, বা সেমিফাইনাল খেলুক, সব চায়। এরকম বাংলাদেশের মানুষরা চায় যে এলিট আম্পায়ার প্যানেলও বাংলাদেশে আম্পায়াররা থাকুক। কিন্তু এই জন্য আপনাকে খেলোয়াড় তৈরি করতে যত ইনভেস্ট করতে হয়, কমপক্ষে তার 1/10 আম্পায়ার তৈরি করতে আপনাকে ভোট দিতে হবে, এবং সম্পূর্ণভাবে দিতে হবে। আর আমি মনে করি যে পৃথিবীতে মনে হয় কোথাও এক ব্যক্তির 2 ভোট নাই। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার যদি এখন বলে যে আমি অনেক কাজ করি, আমাকে 2 ভোট দিতে হবে, দিবেন না। এটা কোত্থেকে নিয়ম আসলো আমি জানি না, যে প্রথম 6টা টিম 2টো করে ভোট দিবে, আর সবাই একটা করে ভোট দিবে। এইটাও কিন্তু একটা প্রবলেম হচ্ছে প্রিমিয়ার লিগে, আমি বলে দিচ্ছি, এটাও কিন্তু একটা প্রবলেম হচ্ছে। কারণ আমার সুবিধা হলো আমি শুধু আম্পায়ার না, আমি এখন জীবিত অবস্থায় পাকিস্তান আমলে কোয়ালিফাইড আম্পায়ার, আমি জীবিত আছি, কিন্তু আমি কিন্তু ক্লাব অর্গানাইজার, আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 19 বছর একাধারে ছিলাম, আমি কিন্তু ফুটবল ফেডারেশনে ছিলাম, আমি কিন্তু ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ছিলাম। কাজে আমি অর্গানাইজার। দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে এক ব্যক্তির 2 ভোট, এইটা হচ্ছে একটা মূল সমস্যার কারণ হতে পারে। যেই রুট কজ খোঁজার চেষ্টা করছে তদন্ত কমিটি, আমি আরেকটা কথা বলে নেই, পরে বলতে পারবো না, যে আমার বিশ্বাস নাই, যে আমি বিশ্বাস করি না যে কোনো রোগ
যেটা কমপক্ষে গত 6 বছর ধরে আমার শরীরে বাধা বেঁধেছে, সেই রোগ আমি 3 দিনে ডায়াগনোসিস করতে পারবো আমি মনে করি। তার মানে 3 দিনে যে ইনকোয়ারি যে রিপোর্ট আসবে, আপনি খুশি হতে পারেন একটা ইনকোয়ারি রিপোর্ট আসছে, কিন্তু এতে আমি আপনাকে আজকে বলে গেলাম, এবং যদি 1 বছর পর আপনার সাথে আমার দেখা হয়, আপনি তখন বলবেন যে আপনি ঠিক বলছেন। কোনো প্রবলেম সলভ হবে না। প্রবলেম সলভ করতে গেলে আপনাকে আমি যেরকম আন্তরিক, আপনি যেরকম আন্তরিক, সাংবাদিকরা যেরকম আন্তরিক, সেরকম যে আন্তরিক হলে সম্ভব তাদের আন্তরিক হতে হবে। জি, আমি একটু রফিকুল ইসলাম বাবুর কাছে জানতে চাই, এই যে ইউসাম ইসু বললেন যে এক ব্যক্তির 2 ভোট, যেটা হচ্ছে ওই যে 6টা দল দিতে পারবে, বাকিরা একটা করে ভোট দিতে পারবে বিসিবি ইলেকশনে, এইটা একটা মূল কারণ হতে পারে। এই জন্যই আসলে পাতানো ম্যাচগুলোর জন্ম হয়েছে। আগে এতটা বেশি ছিল না প্রকট, এই নিয়মটা হবার পর থেকে যতটা প্রকট হয়েছে। রফিকুল ইসলাম বাবু জিনিসটা নিয়ে আসছেন শুধু আম্পায়ারকে। ভোটের ব্যাপারে বলছেন আপনি প্রথমে হ্যাঁ, এটা কখনো এই নিয়ম হতে পারে না। আসলে প্রত্যেকটি ক্লাবের অধিকার আছে একটি ভোট করলেই ভালো হয় এখানে। কারণ এখানে আরেকটা অসম প্রতিযোগিতা লিখতে হবে সবাই, যে আমি 6 নাম্বার থাকলে 2টা ভোট পাবো, কিন্তু এই জিনিসটা ভোট তো সবসময় একজনের একটাই থাকা উচিত, একটি ক্লাবের একটি থাকা উচিত। এটা একটি, আমি মনে করি এটা এই নিয়মটাও একটি বাতিল করা উচিত, এবং এখানে একটি সুস্থ ধারার যদি আমরা নির্বাচন করতে চাই, তাহলে মনে হয় একটি করে ভোট রাখাই এখানে শ্রেয়। এটা আমার মতামত। এটা আমার মনে হয় আমার মতের সাথে সবাই একমত হবে যে এখানে একটির বেশি ভোট রাখা যাবে না। কারণ আমি কেন একটি ক্লাবকে 2টি ভোট দিব আর আরেকটি প্রিমিয়ার ডিভিশন ক্লাব 1টি ভোট পাবে? এটা হতে পারে না। এটা আমাদের এই নিয়মটা বাতিল করা উচিত বলে রফিকুল ইসলাম বাবু আপনি মনে করেন। আমি মোহাম্মদ ইসামের কাছে যে, মোহাম্মদ ইসাম, আপনি শুনলেন যে কাজী ইউসাম ইসু বললেন যে এই 3 দিনে আসলে যেই রোগ বাধা বেঁধেছে গত 6 বছর ধরে, সেটা 3 দিনে আসলে সেটার কিওর করা সম্ভব না। কি মনে হয় আপনার, তদন্ত কমিটি কি আসলে রুট কজ, মানে বোর্ড সভাপতির ভাষায় বললাম, রুট কজকে আসলেই খুঁজে বের করতে পারবে কিনা? মোহাম্মদ ইসাম, যদি আরেকবার রিপিট করতেন লাস্ট। মোহাম্মদ ইসাম, আমি বলেছি যে তদন্ত কমিটিকে আসলেই রুট কজ খুঁজে বের করতে পারবে কিনা 3 দিনে, সেটা কি সম্ভব? কোনোভাবে না। আপনি কিভাবে এটা করবেন? আপনি তো করতে আপনার আরো মানে ক্যান্সার, ক্যান্সার এটা বিশাল একটা রোগ, এটা ঠিক করতে 3 দিন কিভাবে সম্ভব? মানে ইউ হ্যাভ টু লুক ইন দ্য হিস্ট্রি, কেন হয়েছে, কারা করছে, এটা শুধু মানে এখানে শুধু না, এটা 3 দিনের কথা খুব সিরিয়াসলি করা যাবে। রিয়েলিস্টিক তো নাই হয় যে 3 দিনের মধ্যে হয়তো একটা মঙ্গলবারে এটা অ্যাডজাস্ট করতে পারে। 3 দিন না, এটা তো মানে এটা সব করতে হবে মনে হয় না। এটা মোহাম্মদ ইসামকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমার মনে হয় তাকে স্পষ্ট শুনতে পারলে আরও কিছু প্রশ্ন তার কাছে আমার আছে। আমি একটু রিয়াজ আহমেদ বাবুর কাছে যেতে চাই এবং তার কাছ থেকে জানতে চাই, সাকিবের মতো অন্য ক্রিকেটাররাও যদি আসলে প্রতিবাদী হয়ে ওঠে, পারবে বিসিবি সব সামাল দিতে? ধরেন ম্যাচের পর ম্যাচ বিশেষ সুবিধা বঞ্চিত ক্লাবগুলোর খেলোয়াড়রা কিন্তু সাফল্য বঞ্চিত হয়েছে, তাদের ক্যারিয়ারের উপর আঘাত লেগেছে, তারা তো প্রতিবাদী হতেই পারে। সেই প্রতিবাদ যদি এখন সর্বস্তরে শুরু হয়ে যায়, সেটা কি বিসিবির পক্ষে সম্ভব সামাল দেয়া, নাকি কোনো জুজুর ভয় দেখিয়ে ঠিকই আসলে সবাইকে আগের মতো চুপ করিয়ে ফেলতে পারবে? এখানে বিশ্বসেরা সাকিব আল হাসান প্রতিবাদ করেছে বলেই কিন্তু আজকে মিডিয়ার এবং সব জায়গায় কিন্তু সবাই সোচ্চার হয়েছে। কিন্তু আপনি নিচের লেভেলের যে ক্লাবগুলো আছে সেগুলো কিন্তু এভাবে পারবে না, এবং ওই লেভেলের 2nd ডিভিশন, 3rd ডিভিশনের, 1st ডিভিশনের প্লেয়াররাও কিন্তু অনেকবারই প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মতেই কর্ণপাত করেনি।
এবং তারা কিন্তু প্রেসার করে এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে সিসিডিএম এর মাধ্যমে। এবং আম্পায়ার্স কমিটি আসলে যে অ্যালটমেন্টগুলো কিন্তু এখন আম্পায়ার্স কমিটি করে, বিশুভাই একটু হয়তো বা ভুল বলেছেন, কিন্তু আম্পায়ার্স কমিটি যে করে ওনাদের আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছেন উনি কিন্তু এই আম্পায়ার্স কমিটির সদস্য সচিব, এবং ওনার মাধ্যমেই কিন্তু যত অনিয়ম আম্পায়ার্সের যত অনিয়মগুলো কিন্তু ওনার মাধ্যমেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আম্পায়ার্স অ্যাসোসিয়েশনেরও কিন্তু এই দায় তাদের উপর পড়েই, যে তাদের যে জেনারেল সেক্রেটারি তারা আজকে এইভাবে অ্যালটমেন্ট করে, এবং তাদের পছন্দ মতো কিছু আম্পায়ার যারা এই ধরনের অপকর্ম করবে তাদেরকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি দেওয়া হয়েছে, তারাই কিন্তু বেতনভুক্ত হয়েছে। অনেক ভালো আম্পায়ার যারা কিন্তু চাকরি পায়নি, মিশুভাই জানে এই বিষয়গুলো, কিন্তু মিশুভাই অবগত আছেন, অনেক ভালো আম্পায়ার আছে তারা কিন্তু চাকরির সুবিধাটাও পাচ্ছেন না, যেহেতু তারা পক্ষপাতমূলক আম্পায়ারিং করতে পারবে না সেই জন্য তাদেরকে চাকরিও দেওয়া হয় না। তো আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেই প্রশ্নে আবার আসি। সেখানে হয়েছে সাকিব আল হাসানের কারণে আপনি আজকে সে যে প্রতিবাদটা করেছে সেই প্রতিবাদটা সবাই দেখতে পাচ্ছে এবং সবাই অবগত হয়েছে আপনাদের কারণেই, এবং সে বিশ্ব সেরা বলেই কিন্তু তার প্রতিবাদটা নিয়ে এত আলোচনা। নিচের লেভেলের খেলোয়াড়দের কিন্তু বহু প্রতিবাদ হয়েছে, মাঠে তারা কান্নাকাটিও করেছে যে আমার আগামী বছর আমি আর টিম পাবো না, আপনারা এইভাবে আমাদেরকে আউট দিয়েন না। তারপরেও কিন্তু সেগুলো কোনো কিছু হয়নি, তারা উল্টা আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড উল্টা তদন্ত করেছে। কি তদন্ত? সিসিডিএম এর মাধ্যমে একটা তদন্ত করে পক্ষপাতমূলক তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু আম্পায়ারের আজ পর্যন্ত কোনো আম্পায়ারের একটা আম্পায়ারেরও কোনো ধরনের আপনার একটা বিচার হয়নি। তো এখন এক সাকিব শুধু প্রতিবাদ করেছে, এখন ধীরে ধীরে অন্য এই উপর লেভেলের প্লেয়াররা প্রতিবাদ করলে হয়তো বা কিছু হবে, কিন্তু নিচের লেভেলের খেলোয়াড় বা কোনো ক্লাব প্রতিবাদ করলে কিছু করতে পারবে না, তারা বঞ্চিতই হয়ে যাবে। মোহাম্মদ ইসলাম, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আবাহনীর কোচ খালিদ মাহমুদও তো একজন খেলোয়াড়ের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছেন, মানে আমি সাকিব আল হাসানের কথা বলছি। কিছুটা অপরাধ তো তিনিও করেছেন, তার বিচার কি হবে নাকি বোর্ড পরিচালক হিসেবে তিনি সবকিছুর ঊর্ধ্বে? আপনার অনুমান কি বলে? সম্পর্কে যখন ওনার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছিল সংবাদ সম্মেলনে গতকাল, বলা হয়েছিল যে সাকিব যে আম্পায়ারদের গালাগালি করেছে কিংবা গ্রাউন্ড স্টাফকে গালাগালি করেছে বা অপোজিশন কোচকে গালাগালি করেছে, এগুলার কোনো অডিও রেকর্ড পাওয়া যায়নি বলে ওগুলাকে কনসিডার করা যায়। ইন দ্য সেম ওয়ে খালিদ মাহমুদ সুজনকেও এটার আওতায় আনতে পারেনি ম্যাচ রেফারি। আর আমাকে খালি আপনি কিন্তু সেটা তো আমরা ভিডিওতে দেখেছি, টেলিভিশনে ভিডিওর প্রমাণ তো ছিল। অবশ্যই আমি আপনাকে পুরোটা বলছি। তা আমাকে এখন জিনিসটা হচ্ছে কি যে ম্যাচ রেফারি যিনি ছিলেন, আম্পায়ার যারা ছিলেন, আমাকে জানে যে খালিদ মাহমুদ সুজন হচ্ছে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। ভেরি ডিফিকাল্ট পানিশ দ্য ক্রিকেট বোর্ড ডিরেক্টর। আই থিঙ্ক আপনি একটা বসকে পানিশ করতে পারবেন না, আমি আমার বসকে পানিশ করতে পারবো, লাইক দেয়ার এমপ্লয়ার। তো আমার কাছে মনে হয় যে এটা এখন বাংলাদেশ ক্রিকেটের রিয়ালিটি। আই এম সরি, বাট এটাই রিয়ালিটি যে একজন বোর্ড ডিরেক্টর হচ্ছেন একটা ক্লাব টিমের কোচ, এবং সেই কোচ মাঠে যাই করুক কিছুটা সে সবকিছুর উদ্ভিদ চলে যায়। তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা চলে আসে। ওনার বাংলাদেশ ক্রিকেটের প্রচুর রোল, উনি 2-3 দিকে আছেন, 2-3 আরো বেশি হয়তো, কিন্তু যেটা হচ্ছে যে যেহেতু এরকম সিচুয়েশন থাকে একজন আম্পায়ার এবং ম্যাচ রেফারির জন্য খুব ডিফিকাল্ট হয় ওনার বিরুদ্ধে কোনো ধরনের কেস আনা কিংবা ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশনকে ইনভেস্টিগেট করা, কারণ উনি হচ্ছে ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা। মানে একজন ম্যাচ রেফারির উপরেই তো সে তো বোর্ড ডিরেক্টর, সে কোচ, নিচেও আছে উপরেও আছে। তো সে প্রবলেম, মানে আমরা কিন্তু আবার ঘুরে ফিরেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার ঘুরে ফিরে ওই জায়গাটাই আসি যে বাংলাদেশ ক্রিকেটের যে সেটিংটা যেভাবে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে কিংবা যেগুলো করতে দেওয়া হয়েছে, যেসব প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একজন আমাদের এখানে একজন গেস্ট বললেন যে আপনি মনে হয় জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে একজন বোর্ড ডিরেক্টর ক্লাব কর্মকর্তা হয়। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। যদি বোর্ড ডিরেক্টর ক্লাব কর্মকর্তা না হতো তাহলে তো আমরা এতগুলো প্রবলেম ফেসও করতাম না গত 6-7 বছর। এই একটা যে লুপ হোল বাংলাদেশ ক্রিকেট, এবং তার চেয়ে বড় একটা জিনিস প্র্যাকটিস করতে দেওয়া হয় যে একজন মানুষের অনেকগুলো ভূমিকা থাকে, আমি নাম বলবো না, কিন্তু অনেক ভূমিকা থাকে একজনের। এই ভূমিকাগুলো থাকলে তো যারা এমপ্লয়ি, যেমন এই যে আম্পায়ার, ম্যাচ রেফারি, তারা কিন্তু তাদের জন্য খুব ডিফিকাল্ট এই জিনিসটা বোঝা যে আমি ওনাকে কিভাবে পানিশ করবো।
উনি তো অ্যাকচুয়ালি বোর্ড ডিরেক্টর, আর আমি হচ্ছে এই বোর্ডের এমপ্লয়ি। আমি একজন ডিরেক্টরকে কিভাবে পানিশ করবো? রিয়ালিটি হচ্ছে যে হ্যাঁ, উনি সবকিছুর ঊর্ধ্বে ওনারা। তো ওনারা যেহেতু এতই পাওয়ারফুল, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা এগুলো একটু কারেকশনে আনুক, এইসব জিনিসকে ঠিক করুক। কারণ ওয়েদার উই লাইক ইট অর নট, আমরা এটা এগ্রি করি কি না করি, আমাদের একটা ফ্যাক্ট জানতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট চালায়। আমরা এখন পর্যন্ত দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে যে কেউ কিছু করতে পারেনি। খুবই ডিফিকাল্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টেক্কা দিয়ে কিছু করা। দে আর ভেরি পাওয়ারফুল অ্যান্ড দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। তো তাদের জন্য সবকিছু করা সম্ভব, এবং এটা তাদেরই রুল বুক, তাদেরই কনস্টিটিউশন, তাদের এগুলো চেঞ্জ আনতে হবে। এই যে 2টা করে ভোট, সুপার লিগে যে 6টা টিমের 2টা করে ভোট, কিভাবে সম্ভব যে তারা এটাকে প্রমোট করলো এবং এটাকে তারা কনস্টিটিউশনালি অ্যাপ্রুভ করলো যে হ্যাঁ 2টা করে ভোট? দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। এবং আপনি চিন্তা করে দেখেন যে পুরো জিনিসটা মানে ডিপেন্ড করবে কোন টিমের একটা খারাপ দিন যাবে, সেই টিমটা ধরেন সেই টিমের একটা অফিসিয়াল ভালো হতে পারে, একটা টিমের একটা অফিসিয়াল খুব, একটা ক্লাবের অফিসিয়াল খুব টপ, সে কখনোই ক্রিকেট বোর্ডে আসতে পারবে না 2টা টিম ওই জায়গায় না পৌঁছে। ইটস অল অ্যাবাউট লাক। এবং এই যে লুপ হোল গুলো, এই যে ছোট ছোট লুপ হোল গুলো, এগুলো আস্তে 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 অনেক বছর ধরে আসার পরে এই যে একটা কনস্টিটিউশন, এটাকে অনেকভাবে ব্যবহার করা হয়েছে। এবং আপনার প্রশ্নটাই খুব খুব সহজ উত্তর যে হ্যাঁ, উনি আসলে আমাদের যিনি কোচ, উনি বোর্ড ডিরেক্টর, ওনাকে তো পানিশ করা খুব ডিফিকাল্ট। আমি 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 ধরে নিচ্ছি যে একজন খুবই মানে সৎ এবং একজন খুবই সিরিয়াস একজন ম্যাচ রেফারির পক্ষেও, যেহেতু উনি এই বোর্ডের এমপ্লয়ি, আসলে সম্ভব না। এই মাত্র না একটা খবর পেলাম রফিকুল ইসলাম বাবু, আপনার কাছে আমি প্রশ্নটা নিয়ে আসতে চাই। 9 ক্লাবের সঙ্গে বিসিবির তদন্ত কমিটির বৈঠক, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে আম্পায়ারদের শাস্তির আওতায় আনা হবে, এটা বলা হয়েছে। কিন্তু এতক্ষণের আলোচনায় আমরা যতটা বুঝলাম, আম্পায়াররা আসলে কারো না কারো হাতের খেলার পুতুল। তাহলে বিচার কি শেষ পর্যন্ত খেলার পুতুলদেরই হবে? এর পেছনে যারা, তাদের বিচার হবে না? ধন্যবাদ। আসলে আমরা যদি বাংলাদেশের ক্রিকেট এই পর্যন্ত আসার পিছনে যাদের অবদান আছে, তাদের ভিতরে আম্পায়ার্স এন্ড স্কোরার যে কমিটি আছে, যে অ্যাসোসিয়েশন আছে, তাদেরও একটি বিশেষ ভূমিকা আছে। শুধু তাদের নয়, বাংলাদেশের যারা সাবেক ক্রিকেটার আছে, সংগঠক আছে, তাদেরও বিশেষ ভূমিকা আছে। এখানে এখন দেখতে হবে পরিবেশ পরিস্থিতিতে তারা কিভাবে এই খেলাগুলি পরিচালনা করছে। আসলে এই যে ঘটনাটা, সাকিবকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু হুট করে হয়নি। এটা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু এই আম্পায়ারিং নিয়ে বিভিন্ন মিডিয়াতে, পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ হচ্ছে, অনেক রকম, অনেকে কান্নাকাটি করছে, অনেকে আম্পায়ার্স কমিটির যে অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান, তার কাছে অভিযোগ করছে যে আমাকে অন্যায়ভাবে আউট দিয়েছে। এগুলি আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আসলে তাদেরও ভূমিকা ছিল অনেক। তারাও কিন্তু ক্রিকেটকে আমাদের এই পর্যন্ত আনার পিছনে অনেক ভূমিকা পালন করেছে। কিন্তু এখন দেখতে হবে কি পরিবেশ, কি পরিস্থিতি তারা এরকম অনৈতিক কাজগুলি করছে, সেটারও তদন্ত হওয়া উচিত। এবং তদন্ত করে কিন্তু এগুলির ভিডিও ফুটেজ আছে, এবং হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে, তারা যদি এই দোষে দোষী হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুধু তারা নয়, এখানে যারাই ক্রিকেটকে কলঙ্কিত করছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা কিন্তু কখনো ক্রিকেটকে কলঙ্কিত করতে পারে না। সুতরাং যারা করছে তাদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের ক্রিকেট যাতে সুস্থ ধারায়, নিশ্চয়ই ক্রিকেট আমাদের গর্ব, ক্রিকেটকে আসলে কলঙ্কিত করার কোনো ধরনের আসলে সুযোগ নেই। রফিকুল ইসলাম বাবু, আমি একটু কাজী মোহাম্মদ ইউসুফ মিশুর কাছে যেতে চাই খুব অল্প সময়ের জন্য। আমাকে যদি 20 সেকেন্ডে একটু বলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন এইমাত্র একটি সিদ্ধান্ত এসেছে যে অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে আম্পায়ারদের, মানে সেই আম্পায়ারদের বিরুদ্ধে আবার অভিযোগ আসছে, কিন্তু তাদের পেছনে যারা, তাদের শাস্তি হবে কি হবে না, আপনি কিছু বলবেন? এটা নিয়ে কোনো মন্তব্য করবেন? আমি এটা গতকালই বুঝতে পেরেছি, স্কেপগোট বানানো হবে সবচেয়ে নিরীহ আম্পায়ারদের। যদি আমি জোর গলায় বলতে চাই আপনার মাধ্যমে, দেশবাসী যারা শুনছেন তারাও শুনে রাখুন, যে আম্পায়ারকে শাস্তি দিতে গেলে আপনাকে আগে 5টা স্তরকে শাস্তি দিয়ে আসতে হবে। শাস্তি হলে সবারই শাস্তি হওয়া উচিত, তাই তো? ইউসুফ মিশু, আমার হাতে আর সময় নেই, আমি রিয়াজ আহমেদ বাবুর কাছে যাব। আপনি আমাকে প্রশ্ন করছেন, কথা শেষ করতে দেন। আমার হাতে সময় থাকলে আমি দিতাম। কমপক্ষে আমার 3000 আম্পায়ার বাংলাদেশে শুনছে, আমি কি বলি সেটা শুনছে। আমি বলতে চাই, প্রথমে বিসিবি একটা কমিটি তৈরি করেছে, যে অ্যাপয়েন্টমেন্ট দেয়
তার দায় দায়িত্ব সবচেয়ে বেশি। একটা পত্রিকা একটা নিউজ হলে কেন প্রকাশক আর এডিটরের এগেইনস্টে কেস হয়? আমার বিসিবি যে গত কয়েক বছর ধরে একটা আম্পায়ার কমিটি তৈরি করতে পারেনি, 2 জন দিয়ে আম্পায়ার কমিটি চালাচ্ছে। আমার মনে হয় ইনশাল্লাহ আপনার ক্ষোভের জায়গাটা বুঝতে পেরেছি আমরাও, এবং যে 3000 আম্পায়ার দেখছে তারাও বুঝতে পেরেছে। রিয়াজ আহমেদ বাবু, আপনি এক লাইনে যদি কোনো কি বলবো আপনার মতামত জানাতে চান, একদমই এক লাইনে। এই প্রশ্নটা কি আমাকে করেছেন? জি, আপনার কোনো মতামত থাকলে এক লাইনে, কারণ আমি অনুষ্ঠান এখনই শেষ করছি, আমার হাতে সময় নেই। আসলে এই আম্পায়ারের পক্ষপাতিত্বমূলক যে আচরণগুলা, এগুলা বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এগুলা খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে এই যেই আম্পায়াররা এসব করছে তাদেরকে শাস্তির আওতায় আনা যায়। শুধু খেলোয়াড়দের দোষ দিলে হবে না, এখানে কর্মকর্তাদেরও দোষ আছে, কর্মকর্তাদেরকেও এই শাস্তির আওতায় আনা উচিত। পেছনে যারা আছে তাদেরও শাস্তি হওয়া দরকার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক দেখুন আমজনতা, আমজনতার সঙ্গেই থাকুন, কারণ আমজনতার শক্তি বড় শক্তি।